প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে কোর্সটা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল। আমরা আজকে 5 নাম্বার ক্লাস করছি এবং আমাদের আজকে লেকচার টপিক হচ্ছে চ্যাপ্টার 6 বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 6 এর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। প্রথমে আমরা চলে আসি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস কি বা কনসেপ্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। Financial analysis is the process of evaluating businesses, projects, budgets, and other finance-related transactions to determine their performance and suitability. Typically, financial analysis is used to analyze whether an entity is stable, solvent, liquid, or profitable enough to warrant a monetary investment. আর্থিক বিশ্লেষণ বলতে বোঝানো হচ্ছে একটা প্রসেস বা একটা পদ্ধতিকে। এই পদ্ধতিটা ব্যবসায়ীরা বিভিন্ন প্রকল্প বাজেট করার জন্য এবং অন্যান্য যে আর্থিক লেনদেনগুলো সংঘটিত হয় সেগুলোর পারফরমেন্সটা কেমন সেটা যাচাইয়ে সহযোগিতা করে বা সেটা যাচাই করে থাকে। এবং এই ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের মাধ্যমে জানা যায় যে একটা অর্গানাইজেশনের আর্থিক অবস্থা কতটুকু তারা স্টেবল, কতটুকু তারা সলভেন্ট এবং তাদের লিকুইড মানি বা তরল অর্থ কতটুকু আছে বা সেই ফার্মটা প্রফিটেবল কিনা, প্রফিট করছে কিনা বা তাদের লস হচ্ছে কিনা, এটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি। এরপর আসেন আমরা চলে আসি আমাদের দ্বিতীয় টপিকটাতে। আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে টুলস অফ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। দেখেন, প্রথমটা হচ্ছে comparative statement or comparative financial and operating statements, common size statements, trend ratios or trend analysis, statement of changes in working capital। 5 নাম্বারটা হচ্ছে ফান্ড ফ্লো অ্যানালাইসিস, 6 নাম্বারটা হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, 7 নাম্বার হচ্ছে রেশিও অ্যানালাইসিস এবং 8 নাম্বার হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। আসেন আমরা এই যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলোর মাধ্যমে হচ্ছে জানা যায় যে আমরা যে বললাম যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের মাধ্যমে জানা যায় একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, তাদের সলভেন্সি কেমন, তাদের ক্যাশ অর্থ কেমন আছে, তাদের স্ট্রেংথ, তাদের উইকনেস, এগুলো জানা যায়। এই জানাগুলো আমরা জানতে পারবো বিভিন্ন টুল বা টেকনিক অ্যাপ্লাই করে। সেই অ্যাপ্লাই গুলোই আমরা এখন করছি। প্রথমে আমরা চলে আসি কম্পারেটিভ স্টেটমেন্ট। কম্পারেটিভ স্টেটমেন্টসটা কি? কম্পারেটিভ স্টেটমেন্টস স্টেটমেন্টসের মাধ্যমে ফাইন্যান্সিয়াল আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি সেটা আমরা এখন জানবো। দেখেন, comparative statements deal with the comparison of different items of the profit and loss account and balance sheet of two or more periods. Comparative statement এর মাধ্যমে দুই অথবা তার বেশি সময়ের একটা প্রতিষ্ঠানের প্রফিট এবং লস অ্যাকাউন্টের যে বিভিন্ন আইটেম গুলো থাকে সেগুলো আমরা কম্পেয়ার করতে পারি। ব্যালেন্স শিট এবং প্রফিট এবং লস অ্যাকাউন্টের যে আইটেম গুলো আছে সেগুলো আমরা দুই বা ততোধিক পিরিয়ডে সংঘটিত যে লেনদেন গুলো হয়েছে সেগুলো কম্পেয়ার করতে পারি। সেপারেট কম্পারেটিভ স্টেটমেন্টস আর প্রিপেয়ার্ড for profit and loss account as comparative income statement and for balance sheet। অর্থাৎ কম্পারেটিভ স্টেটমেন্টের আমরা আবার দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট। এখন আসেন যে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টটা কি। কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টটা হচ্ছে, দেখেন, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা তিনটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। দেখেন, three important information are obtained from the comparative income statement. They are gross profit, operating profit এবং net profit। অর্থাৎ comparative income statement এর মাধ্যমে তিনটা তথ্য পাওয়া যায় gross profit, operating profit এবং net profit সম্পর্কে। The changes or the improvement in the profitability of the business concerned is find out over a period of time। 3 নম্বর দেখেন comparative balance sheet।
The financial condition of the business concerned can be find out by preparing comparative balance sheet. অর্থাৎ comparative balance sheet এর মাধ্যমে একটা ব্যবসায়ের অবস্থা কেমন, আর্থিক অবস্থা কেমন সেটা আমরা জানতে পারি। The various items of balance sheet for two different periods are used here. Comparative balance sheet করার সময় দেখা যায় যে বিভিন্ন মানে দুইটা পিরিয়ডের বা দুইটা সময়ের, দুইটা বছরের বা দুইটা আর্থিক বছরের ব্যালেন্স শিটের যে আইটেম গুলো আছে বিভিন্ন, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ যে গত বছর আমাদের অ্যাসেট কেমন ছিল, এই বছর আমাদের অ্যাসেটের পরিমাণ কেমন, এগুলো আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিটের মাধ্যমে জানতে পারি। এরপর 4 নাম্বার দেখেন কমন সাইজ স্টেটমেন্ট। কমন সাইজ স্টেটমেন্ট কি দেখেন, a vertical presentation of financial information is followed for preparing common size statement. অর্থাৎ কমন সাইজ স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে একটা ভার্টিক্যাল প্রেজেন্টেশন। ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব, আর হরিজন্টাল মানে হচ্ছে ভূমি। এটা হচ্ছে কমন সাইজ স্টেটমেন্টটা হচ্ছে যে কমন সাইজ স্টেটমেন্ট একটা ভার্টিক্যাল প্রেজেন্টেশন ইউজ করে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের জন্য। The total assets or total liabilities or sales is taken as 100. এখানে কমন সাইজ স্টেটমেন্ট করার সময় একটা বেস ধরা হয়, সেটা হতে পারে টোটাল অ্যাসেট, হতে পারে টোটাল লায়াবিলিটি অথবা সেলস। অর্থাৎ অ্যাসেটের 100 টাকা সম্পত্তির বিপরীতে অন্য কোনো আইটেমকে আমরা কম্পেয়ার করতে পারি, বা 100 টাকা লায়াবিলিটির বিপরীতে আমাদের ইনভেন্টরি কতটুকু বা অন্য আইটেম গুলো, বা সেলস এর 100 টাকা সেলস এর কোম্পানি অন্য আইটেমের ইয়ে কতটুকু, অ্যামাউন্ট কতটুকু সেটা আমরা জানতে পারি। And the balance items are compared to the total assets, total liabilities or sales in terms of percentage. এবং এই ক্যালকুলেশনটা কমন সাইজ স্টেটমেন্টের ক্যালকুলেশনটা শতকরায় করা হয়। 5 নম্বরে আসি আমরা। 5 নম্বর হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস। ট্রেন্ড অ্যানালাইসিস কি? The ratios of different items for various periods are find out and then compared under this analysis. অর্থাৎ এই অ্যানালাইসিসের মাধ্যমে বা এই বিশ্লেষণের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ের যে রেশিও গুলো দেখা যায়, সেই রেশিও গুলোর রেজাল্টটা কেমন, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, সেটা আমরা জানতে পারি। এখানে কিন্তু দুইটা পিরিয়ড না বা দুই বছর না, এটাতে বেশি বছর ধরা হয় এবং অ্যানালাইসিস করা হয় যে আমাদের মনে করেন যে সেলস গত 5 বছরে আমাদের সেলসে বেড়েছে নাকি আপওয়ার্ড, নাকি মুভমেন্টটা আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, এটা আমরা ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারি। The analysis gives an idea of whether the business concern is trending upward or downward. অর্থাৎ ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে জানা যায় যে বিগত সময়গুলোতে, বিগত বছরগুলোতে আমাদের বিজনেসের অবস্থা আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড। 6. Statement of changes in working capital. The extent of increase or decrease of working capital is identified by preparing the statement of changes in working capital. অর্থাৎ একটা অর্গানাইজেশনে তাদের চলতি মূলধনের ব্যবহার বাড়ছে নাকি কমছে, এটা আমরা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালের মাধ্যমে জানতে পারি। The amount of net working capital is calculated by subtracting the sum of current liabilities from the sum of current assets. এখানে বলা হচ্ছে যে নেট ওয়ার্কিং ক্যাপিটালটা টোটাল চলতি দায় থেকে টোটাল চলতি সম্পত্তি বাদ দিলে নেট ওয়ার্কিং ক্যাপিটালটা পাওয়া যায়। তারপরে দেখেন 8 নাম্বার ফান্ড ফ্লো অ্যানালাইসিস। ফান্ড ফ্লো অ্যানালাইসিস deals with detailed sources and application of funds of the business concern for a specific period. ফান্ড ফ্লো অ্যানালাইসিস এর মাধ্যমে একটা ব্যবসার যে ফান্ড গুলো আছে সেগুলোর সোর্স গুলো বিস্তৃতভাবে বা ব্যাপকভাবে জানা যায় এবং সেটা কতটুকু অ্যাপ্লাই করা হয়েছে সেই ফান্ডের, সেটা আমরা জানতে পারি। এই ফান্ড ফ্লো অ্যানালাইসিস ইন্ডিকেট করছে where funds come from and how they are used during the period under review. এবং ফান্ড ফ্লো অ্যানালাইসিসের মাধ্যমে জানা যায় যে এই যে ফান্ডটা ক্রিয়েট হয়েছে, এই ফান্ডের উৎস কোথা থেকে বা
কোন কোন উৎস ইউজ করে ফান্ডটা পাওয়া গেছে এবং এই ফান্ডে তারা ক্রিয়েট করেছে বিজনেস, এই ফান্ডের ব্যবহারটা কেমন হয়েছে, মানে কোন কোন খাতে তারা সেটা ব্যয় করেছে। 9 নাম্বার দেখেন ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। Cash flow analysis is based on the movement of cash and bank balance. Cash flow analysis এ হচ্ছে ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্সের মুভমেন্টটা, মানে কোথায় কত টাকা আসলো এবং কত টাকা নগদ, কত টাকা কোম্পানিতে আসলো এবং কত টাকা নগদ কোম্পানি থেকে চলে গেল, সেটা আমরা ক্যাশ ফ্লো অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারি। অন্যভাবে এটা বলা যায় যে the movement of cash instead of movement of working capital would be considered in the cash flow analysis. এখানে বলা হচ্ছে যে আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটালের একটা আইটেম, অন্যতম আইটেম হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ। এখানে ক্যাশ না বলে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের যে অন্যান্য আইটেম গুলো আছে সেগুলোর মুভমেন্টটাও ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে করে থাকি। 10 নম্বর দেখেন রেশিও অ্যানালাইসিস। Ratio analysis is an attempt of developing meaningful relationship between individual items in the balance sheet or profit and loss account. Ratio analysis হচ্ছে এমন একটা প্রচেষ্টা যেটার মাধ্যমে প্রফিট এবং লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটের যে পৃথক পৃথক আইটেম গুলো আছে সেগুলোর একটা আইটেমের সাথে আরেকটা আইটেমের যে সম্পর্ক, যে অর্থবোধক যে রিলেশনটা, এটা আমরা রেশিও অ্যানালাইসিস এর মাধ্যমে জানতে পারি। 11 হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। This analysis discloses the prevailing relationship among sales, cost and profit. এই অ্যানালাইসিস এর মাধ্যমে একটা অর্গানাইজেশন তার সেলস, কস্ট এবং প্রফিটের যে তিনটার মধ্যে যে সম্পর্ক আছে সেটা জানতে পারে বা এই কস্ট ভ্যালু প্রফিট, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এর মাধ্যমে এটা ডিসক্লোজ হয় বা প্রকাশিত হয়। The cost is divided into fixed cost and variable cost. এখানে কস্টটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। Cost analysis enables the management for better profit planning. কস্ট অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কস্ট অ্যানালাইসিস এর মাধ্যমে কোম্পানির ব্যবস্থাপনা বা ব্যবস্থাপকেরা ভবিষ্যতে যে মুনাফা অর্জনের যে প্ল্যানিংটা করে সেটা তারা খুব ভালোভাবে বা রিয়েলিস্টিক ওয়েতে করতে পারে। এগুলো ছিল আমাদের টুলস অর টেকনিকস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আমরা আমাদের এখন পরের টপিকটাতে যাব। আমাদের পরের টপিকটা হচ্ছে অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের উদ্দেশ্য কি। আমরা যে পড়েছি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের উদ্দেশ্যটা আসলে আমরা সংজ্ঞার মধ্যেই ভালোভাবে পড়ে ফেলেছি, তারপর আমরা আবার একটু দেখছি এখানে আরেকটু বিস্তারিতভাবে বলা আছে। To estimate the earning capacity of the business concern. অর্থাৎ ব্যবসায়ের আর্নিং ক্যাপাসিটি, তারা কতটুকু আর্ন করতে পারছে, তাদের যোগ্যতা কতটুকু আছে আর্ন করার, মুনাফা অর্জন করার, সেটা নির্ণয় করা যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে। 2 নম্বর বলছে টু ফাইন্ড আউট দ্য অপারেটিং পারফরম্যান্স অফ এ কোম্পানি। একটা কোম্পানির পরিচালনাগত দক্ষতা জানা যায় বা পরিচালনাগত অপারেটিং পারফর্ম তারা কেমন করেছে কার্যক্রম সেটা জানা যায় একটা নির্দিষ্ট সময়ে। টু এক্সামিন এফিসিয়েন্সি অফ ভেরিয়াস বিজনেস অ্যাক্টিভিটি। ব্যবসার সাথে সম্পর্কিত যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে সেই কাজগুলোতে তারা কতটুকু দক্ষভাবে সেই কাজগুলো, দক্ষতার সাথে তারা কাজগুলো করতে পেরেছে সেটা জানা যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে। টু ফাইন্ড আউট দ্য ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স অফ এ কোম্পানি। একটা কোম্পানির আর্থিকভাবে তাদের পারফরম্যান্সটা কেমন ছিল, ফাইন্যান্সিয়ালি তারা কেমন পারফর্ম করেছে সেটা বের করা যায়। 5 নাম্বার টু জাজ দ্য ম্যানেজারিয়াল অ্যাবিলিটি। অর্থাৎ ম্যানেজমেন্টের সামর্থ্য সম্পর্কে জানা যায়। 6 টু কম্পেয়ার দ্য পারফরম্যান্স অফ এ কোম্পানি ফর ডিফারেন্ট পিরিয়ডস। আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সময়ের বা বিগত বছরগুলোর তুলনায় এই বছর কোম্পানি কেমন কাজ করেছে সেটা তুলনামূলক আলোচনা বা পর্যালোচনা করা যায়। 7 টু অ্যাসেস দ্য বোরোইং ক্যাপাসিটি অফ দ্য বিজনেস কনসার্ন। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা কতটুকু ঋণ করতে সক্ষম সেটাও বোঝা যায়, কারণ ঋণ দাতারা কোনো একটা অর্গানাইজেশনে ঋণ দেওয়ার পূর্বে সেই অর্গানাইজেশন
সময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা চেক করে নেয় যে তাদের কতটুকু বোরিং ক্যাপাসিটি আছে। আর 8 to determine the long term liquidity and solvency of the business concern। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর আরেকটা উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী তারল্য এবং সামর্থ্য মানে সচ্ছলতা সেটা নির্ণয় করাটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর আরেকটা উদ্দেশ্য। এরপর 9 নম্বর দেখেন, to decide about the future prospects of the business concern। অর্থাৎ ভবিষ্যতে এই ব্যবসায়ের ভবিষ্যতে প্রসপেক্ট কেমন, তারা ভবিষ্যতে এই ব্যবসা তারা কেমন করতে পারবে সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। 10 to know the profitability and collection policy of the business concern। একটা ব্যবসায়ের মুনাফা তারা কতটুকু মুনাফা অর্জন করতে পেরেছে সেটা জানা যায়, এবং তারা তাদের যে কালেকশন যে পলিসি আছে যদি ধারে বিক্রি করে থাকে তাহলে তারা কতটুকু কালেক্ট করতে পারছে দক্ষতার সাথে সেটা জানা যায়। 11 to verify the correctness and accuracy of the decision taken by the management already। আরেকটা বিষয় যেটা জানা যায় যে ম্যানেজমেন্ট কোনো একটা কার্যক্রম শুরু করার আগে কোম্পানির ব্যবস্থাপকরা বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকে। এখন এই যে একটা পিরিয়ডের বা সময়ের শুরুতে একটা ডিসিশন নিল এবং শেষে গিয়ে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর মাধ্যমে স্টেটমেন্টের মাধ্যমে অ্যানালাইজ করা যায় বা ভেরিফাই করা যায় যে ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তগুলো নিয়েছে ওই সিদ্ধান্তগুলো কতটুকু অ্যাকুরেট ছিল, কতটুকু রিয়েলিস্টিক ছিল এবং কতটুকু সঠিক ছিল এটা জানা যায়। 12 to compare the overall performance of the company with other similar companies। আরেকটা বিষয় যেটা আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা বিলং করছি, আমাদের ব্যবসা বিলং করছে বা একটা অর্গানাইজেশন যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করছে, তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে জানতে পারে যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে একই ইন্ডাস্ট্রির আন্ডারে তাদের সাথে তারা নিজেদের তুলনা করতে পারে এবং অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় তাদের প্রতিষ্ঠানের তারা কতটুকু পারফর্ম করতে পেরেছে সেটা তুলনা করতে পারে। 13 to examine the impact of past decision on the management on financial aspect। ফাইন্যান্সিয়াল আস্পেক্টে বা আর্থিক বিবেচনায় আর্থিক দিক থেকে ম্যানেজমেন্টের অতীত সিদ্ধান্তগুলো প্রভাবটা কি করেছে সেটা পরীক্ষা নিরীক্ষা করা যায় বা জানা যায়। 14 to determine the debt capacity of the firm। এটার মাধ্যমে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে জানা যায় যে একটা ফার্মের ঋণ গ্রহণ করার সামর্থ্য বা যোগ্যতা কতটুকু আছে। এর মধ্যে দিয়ে আমাদের শেষ হয়ে যাচ্ছে ওভারঅল অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এরপর আমরা এই চ্যাপ্টারে চলে যাব ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং সলিউশন। আসেন, আমাদের চ্যাপ্টার 6 কে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। দেখেন আমরা এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমের প্রথম যে অঙ্কটা করব, আমরা কিন্তু নাজিম পাবলিকেশনস এর যে বইটা আছে সেটা ফলো করছি। আবারও বলছি আপনাদের, আমি এটা প্রথম ক্লাসে আপনাদেরকে বুক রেফারেন্সটা দিয়েছি, আবারও আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি। নাজিম পাবলিকেশনস এর যে বইটা আছে আমরা সেই বইটা ফলো করছি, সেখানে অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো সেখান থেকে আমি অঙ্কগুলো করাচ্ছি। দেখেন আমরা প্রবলেম 1 এ আসি, এবং এই অঙ্কটা আপনার 2024 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে এসেছিল। আপনাদের আমি সেই অঙ্কগুলোই করাচ্ছি যেগুলো বিগত সময়গুলোতে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষায় এসেছে। আচ্ছা, আমরা এখন শুরু করি আমাদের অঙ্কগুলো। দেখেন কি দেওয়া আছে, financial information for Saniyat Incorporation is presented below। সানিয়াত ইনকর্পোরেশন এর আর্থিক তথ্যগুলো নিচে দেওয়া আছে। একটা হচ্ছে 2009 সালের ডিসেম্বর 31 এর তথ্য দেওয়া আছে এবং আরেকটা হচ্ছে 2008 সালের ডিসেম্বর 31 এর তথ্যগুলো দেওয়া আছে। কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, প্ল্যান্ট অ্যাসেট দেওয়া আছে যেটা নেট ভ্যালু, কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে, লং টার্ম লায়াবিলিটি দেওয়া আছে, কমন স্টক টাকা 1 পার দেওয়া আছে, আর রিটেন্ড আর্নিংস দেওয়া আছে। এগুলো হচ্ছে 2 বছরের, এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। আমাদের কি করতে হবে দেখেন, প্রিপেয়ার এ শিডিউল
showing a horizontal analysis for 2009 using 2008 as a base year. আমাদেরকে একটা horizontal analysis করতে বলছে 2009 সালের জন্য এবং 2008 সালকে বেজ ইয়ার ধরে আমরা 2009 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের horizontal analysisটা করব। আসলে আমরা চলে আসি আমাদের সলিউশনে। এই horizontal analysis এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর সূত্রটা হচ্ছে দেখেন, সূত্রটা হচ্ছে V1 minus V0 divided by V0. V1 হচ্ছে কারেন্ট ইয়ার ভ্যালু মাইনাস বেজ ইয়ার ভ্যালু ডিভাইডেড বাই বেজ ইয়ার ভ্যালু ইনটু 100। এটা হচ্ছে সূত্র। দেখেন এই তথ্যগুলো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। কারেন্ট অ্যাসেট, প্ল্যান্ড অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি, কমন স্টক এবং রিটেন লায়াবিলিটি। 2009 সালে ছিল 1,25,000 এবং 2008 সালে ছিল 1 লক্ষ। এখানে সুন্দর করে সলিউশনটা করা আছে। আমরা সূত্র দেখেছি V1, 2009 সালকে আমরা V1 ধরবো এবং 2008 সালের ভ্যালুগুলোকে আমরা V0 ধরবো। তো সেভাবে 1,25,000 বিয়োগ 1 লাখ ডিভাইডেড বাই 1 লাখ ইনটু 100 আমরা পেয়ে যাচ্ছি আমাদের কারেন্ট অ্যাসেট 25%। কত? 25%। 2008 সালের চাইতে থেকে 2009 সালে 25% কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে এই কোম্পানি। প্ল্যান্ট অ্যাসেটে দেখতে পাচ্ছি 2009 সালের ভ্যালু 3,96,000 এবং 2008 সালের ভ্যালু ছিল 3,30,000 এবং বেজ ইয়ার দিয়ে ভাগ দিয়ে আমরা পাচ্ছি 20%। আমরা বলতে পারি যে প্ল্যান্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে 20%। কারেন্ট লায়াবিলিটি তেমনি ভাবে 91,000 minus 70,000 divided by 70,000 into 100। অর্থাৎ কারেন্ট লায়াবিলিটি অর্গানাইজেশনের শুধু কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে তা না, লায়াবিলিটিও বৃদ্ধি পেয়েছে, সেটার পরিমাণ হচ্ছে 30%। লং টার্ম লায়াবিলিটি বা দীর্ঘমেয়াদী দায় 1,33,000 minus 25,000 divided 95,000 into 100 equal to 40%। লং টার্ম লায়াবিলিটি বৃদ্ধি পেয়েছে 40%, কমন স্টক তেমনিভাবে বৃদ্ধি পেয়েছে 40% এবং রিটার্ন আর্নিং বৃদ্ধি পেয়েছে। রিটার্ন আর্নিংস বৃদ্ধি পায়নি, রিটার্ন আর্নিংস কমে গেছে 9%। ঠিক আছে, এর মধ্য দিয়ে আমরা আমাদের প্রবলেম 1টা শেষ করলাম। এরপর আমরা চলে আসি আমাদের প্রবলেম 2তে। আচ্ছা, আমাদের প্রবলেম 2তে আমরা বের করব কি? দেখেন, অপারেটিং ডেটা ফর মিথিলা কর্পোরেশন আর প্রেজেন্টেড বিলো। মিথিলা কর্পোরেশনের অপারেটিং ডাটাগুলো দেওয়া আছে। সেলস 2009 এবং 2008 সালের, এটাও সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে, ইনকাম ট্যাক্স দেওয়া আছে এবং নেট ইনকাম দেওয়া আছে। বলা হচ্ছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2009 and 2008। আমরা আগের অঙ্কটা করেছিলাম হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস করব 2009 এবং 2008 সালের মধ্যে। এরপর দেখেন, এটা ভার্টিক্যাল অ্যানালাইসিস এর সূত্রটা হচ্ছে আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট ডিভাইডেড বাই নেট সেলস। অর্থাৎ এখানে যে আইটেম গুলো থাকবে সেগুলো সবগুলোকে আমরা বেজ ইয়ার এখানে ধরে নিচ্ছি আমরা নেট সেলস ইনটু 100। দেখেন এখানে সেলস 2009 এবং 2008 এ আমরা আলাদা আলাদা ভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। সেলস দেওয়া আছে 2009 সালে 7,50,000। যেহেতু আমরা 7,50,000 কে 7,50,000 দিয়ে ভাগ দিব এবং 100 দিয়ে গুণ দিব, আমাদের এটা 100% আসবে। কস্ট অফ গুডস সোল্ড ছিল এবং আমরা 2008 সালেরটাও বের করি 6 লাখ, সেটাও আমাদের 1 লাখই আসবে। প্লাস কস্ট অফ গুডস সোল্ড 4,65,000, 4,65,000 কে আমরা 7,50,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাই 62%। 2008 সালে তেমনি ভাবে 3,90,000 কে যদি আমরা 6 লাখ দিয়ে ভাগ দিই এবং 100 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাই 52%। এবং দেখেন এখানে আমরা কিন্তু কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারছি। 2009 সালে ছিল 2008 সালে ছিল 52% কস্ট অফ গুডস সোল্ড, 2009 সালে সেটা বেড়ে হয়েছে 62%। গ্রস প্রফিট 2,85,000 ডিভাইডেড 7,50,000 এবং এটা হচ্ছে 38%। 2008 সালে হচ্ছে এটা 35%। অপারেটিং এক্সপেন্সেস, selling expenses 1,20,000 divided 7,50,000 into 100, 16,000 equal to, and 2000 for 2008 it is
72,000 divided 6 lakh into 100 is equal to 12%. Administrative expenses আমরা তেমনি ভাবে পেয়ে যাব 8% 2009 সালের জন্য এবং 2008 সালের জন্য 9%। অপারেটিং প্রফিট হচ্ছে 2009 সালে 14%, 2008 সালে 14%, এটা সেম। ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস হচ্ছে 4.4% 2009 সালে এবং 2008 সালে 4%, এবং নেট ইনকাম হচ্ছে 2009 সালে 9.6% এবং 2008 সালে 10%। দেখেন আমরা এই ভার্টিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে বুঝতে পারছি যে এই অর্গানাইজেশনের নেট ইনকাম 2008 সালের চাইতে বর্তমান সময়ে কি হয়েছে, হ্রাস পেয়েছে, এবং অপারেটিং প্রফিটটা সেম আছে, এবং আপনার গ্রস প্রফিটটা যদিও দেখাচ্ছে যে 2008 সাল থেকে 2009 সালে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার পরেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেসটা বেড়ে গেছে, এবং এখানে দেখা যাচ্ছে যে 2008 সাল থেকে 2009 সালে নেট ইনকামটা অর্গানাইজেশনের কমে গেছে। এরপর আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে আসি। আমাদের 4 নম্বর অঙ্কটা কি বলছে, দ্য কম্পারেটিভ কনডেন্সড ইনকাম স্টেটমেন্ট অফ হিরন কর্পোরেশন আর গিভেন বিলো। এখানে হিরন কর্পোরেশনের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে 2009 এবং 2008 সালে। নেট সেলস, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্সেস, নেট ইনকাম। আমাদের কি করতে বলা হয়েছে দেখেন, প্রিপেয়ার এ হরাইজন্টাল অ্যানালিসিস অফ দ্য ইনকাম স্টেটমেন্ট ডেটা ফর হিরন কর্পোরেশন ইউজিং 2008 অ্যাজ এ বেস। বলা হচ্ছে হরাইজন্টাল অ্যানালিসিস করতে এবং 2008 কে বেস ধরে হরাইজন্টাল অ্যানালিসিসটা করতে হবে। আসেন আমরা আমাদের রিকোয়ারমেন্ট এতে চলে আসি। রিকোয়ারমেন্ট এতে হরাইজন্টাল অ্যানালিসিস নেট সেলস দেওয়া আছে কত, 6 লাখ। 2008 দেওয়া আছে 5 লাখ, মাইনাস করে বেস ইয়ার অর্থাৎ 2008 এর যে ভ্যালুটা ছিল সেটা দিয়ে আমরা ভাগ দিয়ে 102 গুণ করলে পেয়ে যাচ্ছি 20%। এরপর লেস কস্ট অফ গুডস সোল্ড, আমরা এখানে পাচ্ছি কত, 15%। গ্রস প্রফিট পাচ্ছি 46.25%, অপারেটিং এক্সপেন্সেস পাচ্ছি 30%, এবং নেট ইনকাম পাচ্ছি 66%। এখন আমরা আমাদের রিকোয়ারমেন্ট বিতে কি জানতে চেয়েছে সেটা একটু দেখি। Prepare a vertical analysis of the income statement data for Finance Corporation in columnar form for both years. অর্থাৎ ভার্টিক্যাল অ্যানালাইসিসটা আমাদের করতে হবে। ভার্টিক্যাল অ্যানালাইসিস করার জন্য দেখেন নেট সেলস 2009 সালে ছিল 6 লাখ, 2008 সালে ছিল 5 লাখ, এবং এটা 100%ই হবে। কস্ট অফ গুডস সোল্ড 2009 সালে আমরা ভাগ দিয়ে এই যে 4,83,000 কে 6 লাখ দিয়ে ভাগ দিয়ে into 100 গুণ করে পেয়ে যাবো 80.5%। 2009 সালে 2008 সালে পাবো 4,20,000 divided 5 lakh into 100 equal to 84%। তাহলে দেখেন গ্রস প্রফিট আমরা এভাবে ক্যালকুলেট করে পাবো 19.5%, এবং 2008 এ পাবো 16%। নেট ইনকাম পাবো 9.97%, 2008 এ পাবো 2009 এ পাবো 9.97%, এবং 2008 এ পাবো নেট ইনকাম 7.2%। এবং এই অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 2008 সাল থেকে 2009 সালে নেট ইনকাম বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা কিছু প্রফিটেবিলিটি অ্যানালাইসিসের জন্য আমাদের কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলো হচ্ছে এটা দেখেন, ROCE দিয়ে বোঝানো হচ্ছে রিটার্ন অন কমন ইকুইটি ইকুয়াল টু RNOA, রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট। FLEV দ্বারা বোঝানো হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ, আর NBC দ্বারা বোঝানো হচ্ছে নেট বোরোইং কস্ট। RNOA আমরা আগেই দেখেছি রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট ইকুয়াল টু ROOA, এটা দ্বারা বোঝানো হচ্ছে রিটার্ন অন অপারেটিং অ্যাসেট প্লাস OLLEV দ্বারা বোঝানো হচ্ছে অপারেটিং লায়াবিলিটি লিভারেজ ইনটু ROA মাইনাস SBR দ্বারা বোঝানো হচ্ছে শর্ট টার্ম বোরোইং রেট। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি ROA প্লাস OLLEV ইনটু স্প্রেড, অর্থাৎ ROA মাইনাস SBR কে আমরা স্প্রেডও বলতে পারি। OL অপারেটিং লিভারেজ ইকুয়াল টু OLLEV, এটা আমরা আগেই পড়েছি অপারেটিং লায়াবিলিটি লিভারেজ ইনটু NOA দ্বারা বোঝানো হচ্ছে নেট অপারেটিং অ্যাসেট। NO এটা আমরা আবার পেতে পারি, নেট অপারেটিং অ্যাসেটটা আমরা পেতে পারি অপারেটিং অ্যাসেট এবং অপারেটিং লায়াবিলিটির যে পার্থক্য সেটাই হচ্ছে নেট অপারেটিং অ্যাসেট।
FLEV মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ ইকুয়াল টু NFO। NFO দ্বারা বোঝানো হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন ডিভাইডেড বাই কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। FLEV আমরা আবার আরেকটা সূত্র ইউজ করতে পারি, এভারেজ NFO ডিভাইডেড এভারেজ CS। NOA নেট অপারেটিং অ্যাসেট ইকুয়াল টু NFO প্লাস CSE। NFO হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, CSE হচ্ছে কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। RNOA equal to PM into ATO। PM বোঝানো হচ্ছে প্রফিট মার্জিনকে এবং ATO হচ্ছে অ্যাসেট টার্নওভারটা আমরা পাবো সেলস ডিভাইডেড বাই NOA দ্বারা। অর্থাৎ সেলস কে যখন আমরা নেট অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করব তখন আমরা পাবো ATA বা অ্যাসেট টার্নওভার। কম্প্রিহেনসিভ ইনকাম আমরা পাবো CSE কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি 1, অর্থাৎ এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স আর এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স, এই দুটোর পার্থক্য প্লাস ডি বা নেট ডিভিডেন্ড। নেট ডিভিডেন্ডটা এখানে পাওয়ার আবার একটা আলাদা একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, কম্প্রিহেনসিভ ইনকাম মাইনাস চেঞ্জ ইন কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। FCF হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো ইকুয়াল টু অপারেটিং ইনকাম মাইনাস চেঞ্জ ইন নেট অপারেটিং অ্যাসেট, অর্থাৎ বিগিনিং এবং এন্ডিং ব্যালেন্সের যে ডিফারেন্স। ROCE return on common equity equal to earnings divided average common stockholders equity into 100. RNOA return on net operating asset equal to operating income divided by average net operating asset into 100. Operating spread এর সূত্রটা হচ্ছে RNOA minus NBC, return on net operating asset minus net borrowing cost। এনবিসি দ্বারা বোঝানো হয় নেট বোরোইং কস্ট। এই সূত্রটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, RNOA রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট মাইনাস নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস ডিভাইডেড এভারেজ নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন। বোরোইং কস্ট ইকুয়াল টু NFE নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস ডিভাইডেড এভারেজ নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন ইনটু 100। ROA equal to OI operating income plus implicit interest divided average operating asset into 100। এই সূত্রগুলো আমাদের পরের অঙ্কটাতে করার জন্য লাগবে এবং এই অঙ্কটা আসেন আমরা শুরু করি। রিলেশনশিপ বিটুইন rates of return and leverage. A firm has a return on common equity of 13.4%, a net after-tax borrowing cost of 2.5%, and a return of 11.2% on net operating assets of 405 million. What is the firm's financial leverage? আমরা আগে রিকোয়ারমেন্ট এটা সলভ করি, তারপর রিকোয়ারমেন্ট দিতে যাব। রিকোয়ারমেন্ট এ বলছে, দেখেন আমাদের বের করতে হবে ফার্মের ফাইন্যান্সিয়াল লিভারেজ, আর এই তথ্যগুলো আমাদের দেয়া আছে এখানে। ROCE সূত্রটা আমরা জানি, RNOA প্লাস FLEV ইনটু RNOA মাইনাস NBC। দেখেন ROCE এই যে 13.4%, অর্থাৎ রিটার্ন অন কমন ইকুইটি কত 13.4% ইকুয়াল টু RNOA 11.2%, অর্থাৎ যে নেট অপারেটিং রিটার্ন হচ্ছে 11.2%, ঠিক আছে, প্লাস FLEV যেটা আমাদের বের করতে হবে ফাইন্যান্সিয়াল লিভারেজ ইনটু RNOA 11.2% দেয়া আছে এবং NBC নেট বোরোইং কস্ট যে 4.5%। তাহলে আমাদের দেখেন এটা বের করতে হবে, আমরা এখন ইকুয়েশন সলভ করব, এটা বিয়োগ করব, বিয়োগ করে আমরা এই লাইনটা পাবো 13.4% minus 11.2% equal to 6.7% flexibility ফাইন্যান্সিয়াল লিভারেজ, এবং আমরা ফাইন্যান্সিয়াল লিভারেজ পেয়ে যাচ্ছি কত 0.3284। thus the firm has financial leverage is 0.3284। এরপর আমরা আমাদের রিকোয়ারমেন্ট বিতে চলে আসি। the same firm has a short term borrowing rate of 4% after tax। এখন আফটার ট্যাক্স শর্ট টার্ম borrowing rate হচ্ছে 4% দেয়া আছে,
a return on operating asset of 8.5% এবং return on operating asset দেওয়া আছে 8.5%. What is the firm's operating liability leverage? ফার্মের operating liability leverage কত? এটার সূত্রটা হচ্ছে এটা RNOA equal to ROA plus OLLEV into ROA minus SPR. এগুলোর এলাবোরেশন আমি আপনাদের ফর্মুলার ক্ষেত্রে বলেছি, সেজন্য আমি আর রিপিট করছি না। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে, আমাদের এটা বের করতে হবে। এবং দেখেন RNOA 11.2%, এটা আমাদের রিকোয়ারমেন্ট এ তে এর বের করার সময় সূত্র ছিল, তথ্যগুলো দেওয়া ছিল। আর OOH হচ্ছে 8.5% দেওয়া আছে, 8.5%। এগুলো আমরা এখন SBR 4% দেওয়া আছে। এখন আমরা OLLEV যেটা অপারেটিং লায়াবিলিটি লিভারেজ পেয়ে যাচ্ছি কত? 0.6%। তাহলে the firm has operating liability leverage is 0.6%. রিকোয়ারমেন্ট সি তে আমরা আগে কোশ্চেনটা পড়ে নিই। The firm reported total asset of $715 million. ফার্ম রিপোর্ট করেছে তাদের 715 মিলিয়ন অ্যাসেট আছে টোটাল। Construct a balance sheet for this firm that distinguishes operating and financial assets and liabilities. আমাদেরকে একটা ব্যালেন্স শিট করতে বলেছে এই ফার্মের, যেটাতে আমরা বুঝতে পারবো খুব সহজেই যে ফার্মের অপারেটিং এবং ফাইনান্সিয়াল অ্যাসেট এবং লায়াবিলিটি কি পরিমাণ আছে। এটা করার জন্য, ব্যালেন্স শিট করার জন্য আমাদের কিছু ওয়ার্কিং করতে হবে। দেখেন ওয়ার্কিং এ আমরা প্রথমে বের করব অপারেটিং লিভারেজ। অপারেটিং লিভারেজ বের করার সূত্র হচ্ছে OLLEV ইনটু NOA। এই তথ্যগুলো সব কোশ্চেনে দেয়া আছে। আমরা অপারেটিং লিভারেজ পাচ্ছি 243 মিলিয়ন। ওয়ার্কিং 2 দেখেন ক্যালকুলেশন অফ অপারেটিং অ্যাসেট। অপারেটিং অ্যাসেট বের করার সূত্র হচ্ছে OA মাইনাস অপারেটিং অ্যাসেট মাইনাস অপারেটিং লায়াবিলিটি। এই যে 405, এটা আমাদের তথ্য দেয়া ছিল। অপারেটিং অ্যাসেট দেয়া নাই, আমরা এটা বের করে নিব। অপারেটিং লায়াবিলিটি আমরা এইমাত্র বের করেছি ওয়ার্কিং 1 এ 243 মিলিয়ন ডলার, এবং অপারেটিং অ্যাসেট আমরা পাচ্ছি 648 মিলিয়ন। ওয়ার্কিং 3 তে আমরা দেখেন ক্যালকুলেট করব কমন স্টক ইকুইটি। কমন স্টক ইকুইটি বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করছি, FLEV equal to NFO divided CSC. FLEV NFO টা আমরা সরাসরি দেয়া নাই, NFO আমরা জানি NOA minus CSC করলে আমরা নেট ফাইন্যান্সিয়াল অবলিগেশনটা পেয়ে যাব। দেখেন এই সূত্রটা আবার লিখলাম, NOA minus CSC divided CSC, এবং FLEV 0.3284, এটা আমরা রিকোয়ারমেন্ট এতে বের করেছি। এটা 405 কোশ্চেনে দেয়া ছিল। CSC টা আমরা এখন বের করব। বের করে হচ্ছে আমাদের আসতেছে CSC 305 মিলিয়ন। ওয়ার্কিং 4 ফ্র্যাকশনে আসছে, আমরা এটাকে ফ্র্যাকশন রাখবো না, সরাসরি নিয়ে নিব। ফ্র্যাকশন ভ্যালু তো এটা রাখবো না, এই জন্য আমরা 305 মিলিয়ন নিয়ে নিচ্ছি। ওয়ার্কিং 4 ক্যালকুলেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বের করার সূত্রটা হচ্ছে, দেখেন টোটাল অ্যাসেট ইকুয়াল টু অপারেটিং অ্যাসেট প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাসেট। টোটাল অ্যাসেট কোশ্চেনে দেওয়া ছিল 715, অপারেটিং অ্যাসেট 648 আমরা বের করে নিয়েছি, এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমরা পাচ্ছি 67 মিলিয়ন। ওয়ার্কিং 5 আমরা বের করছি ক্যালকুলেশন অফ ফাইন্যান্সিয়াল অবলিগেশন। ফাইন্যান্সিয়াল অবলিগেশন বের করার সূত্রটা হচ্ছে NOA minus NFO plus CSC। NO এর সূত্রটা হচ্ছে আবার অপারেটিং অ্যাসেট মাইনাস অপারেটিং লিভারেজ। NFO এর সূত্রটা হচ্ছে ফাইন্যান্সিয়াল FO মাইনাস ফাইন্যান্সিয়াল অবলিগেশন মাইনাস ফাইন্যান্সিয়াল অ্যাসেট প্লাস কমন স্টক হোল্ডার্স ইকুইটি। আমরা আমাদের তথ্যগুলো এগুলো সবই আমরা পেয়েছি, এগুলো আমরা সব ইনপুট দিব এফও ছাড়া, এবং আমরা এফও পেয়ে যাচ্ছি 167 মিলিয়ন। এখন আসেন আমরা রিফর্মুলেটেড ব্যালেন্স শিটটা আমরা দুইভাবে করতে পারি, গ্যাপ ব্যালেন্স শিটের মাধ্যমে করতে পারি, রিফর্মুলেটেড ব্যালেন্স শিটের মাধ্যমে করতে পারি। রিফর্মুলেটেড ব্যালেন্স শিটের মাধ্যমে করে করলে আমরা পাবো নেট অপারেটিং অ্যাসেট এবং নেট ফাইন্যান্সিয়াল অবলিগেশন। আর গ্যাপ ব্যালেন্স শিটের মাধ্যমে করলে আমরা এক সাইডে টোটাল অ্যাসেট পাবো, এক সাইডে লায়াবিলিটি এন্ড ইকুইটি পাবো। দেখেন অপারেটিং অ্যাসেট আমরা বের করেছি 648 মিলিয়ন, অপারেটিং লায়াবিলিটি বের করেছি, এগুলো ওয়ার্কিং এ সব করেছি আমরা 243 মিলিয়ন। তাহলে নেট অপারেটিং অ্যাসেট হচ্ছে কত? 405 মিলিয়ন ডলার। ফাইন্যান্সিয়াল অবলিগেশন 167, এগুলো আমরা ওয়ার্কিং এ বের করেছি। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বের করেছি ওয়ার্কিং এ 67, এবং নেট ফাইন্যান্সিয়াল অবলিগেশন পাচ্ছি আমরা 100 মিলিয়ন। কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি হচ্ছে 305। তাহলে NFO প্লাস CSC 405 মিলিয়ন ডলার। দেখেন এখানে নেট অপারেটিং অ্যাসেট 405 এবং আপনার NFO এবং CSC যোগ করে আমরা আমাদের লায়াবিলিটি এবং ইকুইটি পাচ্ছি কত? 405 মিলিয়ন ডলার। অর্থাৎ যখন নেট অপারেটিং অ্যাসেট এবং
লাইবিলিটি এবং ইকুইটি ভ্যালুটা কি হবে, সমান হবে। আমরা এটা অল্টারনেটিভ ওয়েতে করতে পারি। অল্টারনেটিভ ওয়েতে করলে দেখেন যে অপারেটিং অ্যাসেট 648, ফাইন্যান্সিয়াল অ্যাসেট 67, টোটাল অ্যাসেট পেয়ে যাচ্ছি 750, এবং অপারেটিং লায়াবিলিটি 243 মিলিয়ন, ফাইন্যান্সিয়াল অবলিগেশন 167 মিলিয়ন, কমন শেয়ার হোল্ডার ইকুইটি 305 মিলিয়ন। টোটাল লায়াবিলিটিস এবং ইকুইটি পাচ্ছি 715। অর্থাৎ দুইটাই ব্যালেন্স শিটে দুইটা আইটেমই দেখা গেল মিলে গেছে। এরপরে 9 নম্বর অঙ্কটা দেখেন, a firm earns a profit margin of 3.8% of sales of 435 million and employs net operating asset of 150 million to do so. It considers adding another product line that will earn 4.8% profit margin with an asset turnover of 2.3. What would be the effect of the firm's return on net operating assets of adding the new product line? Solution to দেখেন, এক্সিস্টিং প্রোডাক্ট লাইনটা বের করবো এবং নিউ প্রোডাক্ট লাইনটা বের করবো। RNOA ইকুয়াল টু PM ইনটু ATO। ATO PM হচ্ছে প্রফিটেবিলিটি মার্জিন, আর এটি হচ্ছে অ্যাসেট টার্নওভার। প্রফিট মার্জিন এখানে 3.8% এবং সেলস দেওয়া আছে 435 ডিভাইডেড NO নেট অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 150। আমরা পেয়ে যাচ্ছি এক্সিস্টিং প্রোডাক্ট লাইনের RNOA 11.02%। নিউ প্রোডাক্ট লাইন আমরা এখন এগুলো প্রুফ করে দেই। 4.8% into 2.3, তাহলে পেয়ে যাচ্ছি 11.0%. There would be a positive effect on the firm's return on net operating assets adding the new product line. অর্থাৎ যদি নতুন প্রোডাক্ট লাইন যদি অ্যাড করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিস্টিং এর চাইতে এটা কি হবে, বাড়বে। এক্সিস্টিং ছিল 11.02% এবং নিউ প্রোডাক্ট লাইনের ফলে রিটার্ন অন RNOA বা নিউ প্রোডাক্ট লাইনের ফলে সেটার ইফেক্টটা কি হবে, বৃদ্ধি পাবে এবং সেটা হবে 11.04%। এর মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি যে আপনাদের ক্লাসটা ক্লাসে করার কারণে আপনারা আপনাদের সমস্যাগুলো সলভ করতে পারবেন। সে মানে সামনের ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।